সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি। আজ বিকাশ মনোবিজ্ঞান পার্ট 2 10 নম্বর লেকচার। আমাদের আজকের পাঠের বিষয় ঋতুবন্ধ, পিতামহ মাতামহীর ভূমিকা, ওয়ার্ক অ্যান্ড জেনারেটিভিস্ট। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। চ্যাপ্টার 3 মিডল অ্যাডাল্টহুড। আমরা আজকে 3টি বিষয় নিয়ে এখানে আলোচনা করব। একটি ঋতুবন্ধ, আর একটি গ্র্যান্ড প্যারেন্টিং, এবং সবশেষে ওয়ার্ক অ্যান্ড জেনারেটিভিস্ট। এই 3টি বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা জানবো ঋতুবন্ধ কি, ব্যক্তিত্বে ঋতুবন্ধের প্রভাব, পিতামহ মাতামহের ভূমিকায় অভিযোজন, কাজ, উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা। এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। ঋতুবন্ধ কি? ল্যাটিন ওয়ার্ড মেনো অর্থ মাস এবং পদ অর্থ বন্ধ হয়ে যাওয়া বা স্টপ, অর্থাৎ মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে মেনোপজ। এটি নারীদের জন্য একটি ট্রানজিশন পিরিয়ড, যেখানে ধীরে ধীরে নারী তার সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা হারানোর শেষ পর্যায়ে এসে পৌঁছায়। এটি 40 বছর বয়সের থেকে শুরু হতে পারে, তবে মোটামুটি ধরে নেওয়া হয় যে 47 থেকে 53 বছরের মধ্যেই এই ঋতুবন্ধ প্রক্রিয়াটি শেষ হবে। ঋতুবন্ধের লক্ষণ সমূহ কি? প্রথমত, নিয়মিত যে ঋতুচক্র ঘটে সেটি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। নারীদের নারীসুলভ চেহারায় পরিবর্তন আসবে, সন্তান জন্মদানের ক্ষমতা কমে যাবে, কিছু শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হবে এবং মোটা হয়ে যাওয়ার প্রবণতা। এছাড়াও ঋতুবন্ধের আরো কিছু লক্ষণ আছে, যেমন হঠাৎ করে খুব গরম লাগা, এস্ট্রোজেন হরমোনের প্রোডাকশন কমে যাওয়া এবং মাসিক ঋতুচক্র অনিয়মিত হয়ে যাওয়া। ব্যক্তিত্বে ঋতুচক্র বন্ধের প্রভাব কি? এমন একটি প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই, তাহলে দেখব এখানে বেশ কিছু প্রভাব আছে। সাইকোলজিক্যাল হ্যাজার্ড, সেলফ কনফিডেন্স কমে যাবে, তাদের জেনিটালিয়া সম্পর্কে সচেতনতা কমতে থাকে। এছাড়া চেহারার মধ্যে যে একটি আকর্ষণীয় ভাব থাকে, সেই আকর্ষণীয় ভাবটি কমে যায়। কিছু সামাজিক বিরূপ পরিস্থিতির মুখোমুখিও তাদেরকে হতে হয়। সাইকোলজিক্যাল হ্যাজার্ডগুলি কি কি সেগুলো আমরা একটু দেখি। এ সময় ব্যক্তি ডিপ্রেস থাকবে, খিটখিটে মেজাজ, হঠাৎ করে মুড সুইং হয়ে যেতে পারে। যেমন এখন দেখা যাচ্ছে খুব আনন্দে আছে, কিছুক্ষণের মধ্যে সেটি আবার দুঃখে পরিণত হতে পারে, আবার সেই দুঃখ থেকে হঠাৎ সুখের অনুভূতি, এরকম একটি প্রক্রিয়া, যে মুডের স্টেবিলিটিটা কমে যাবে, যখন তখন মেজাজ পরিবর্তন হয়ে যেতে পারে। হঠাৎ করে ভয় পাওয়া,
দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এবং রাগান্বিত হওয়াটাও এই সাইকোলজিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত। এখানে আমরা একটি চক্র দেখিয়েছি যেখানে এই সাইকোলজিক্যাল হ্যাজার্ডগুলো কত পার্সেন্ট ঘটে সেটি দেখানোর চেষ্টা করেছি, যেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি 15% ক্ষেত্রে তারা মোর শাই অ্যান্ড লেস সোসিয়েবল, তাদের মধ্যে লাজুক ভাব চলে আসে এবং সামাজিকতার অন্তর্ভুক্তি হতে পারে, এবং 36% ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা খুব বেশি অ্যাংশাস এবং মুডি বা একটু গম্ভীর টাইপের হয়ে যায় এই ঋতুবন্ধের প্রভাবের কারণে। সেলফ কনফিডেন্স, লস অফ সেলফ কনফিডেন্স, লো সেলফ স্টিম, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, এই সময়ে ব্যক্তির আত্মমর্যাদা বা আত্মধারণা কমতে শুরু করে, যার কারণে ব্যক্তিকে দুশ্চিন্তা বা ডিপ্রেশনে ভুগতে হয়। লো সেলফ স্টিমের কারণে ব্যক্তির মধ্যে একাকিত্ব, মানসিক চাপ, উদ্বিগ্নতা এগুলির বিষয় পরিলক্ষিত হয়, এবং এই মেনোপজের কারণে সম্পর্ক তৈরি বা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা সৃষ্টি হয়ে যায়। রিডিউস কনসার্ন অ্যাবাউট জেনেটালিয়া, এই সময়টাতে এসে অধিকাংশ নারীরা বেশ রিল্যাক্সড হয়ে যান, কারণ তাদের নিয়মিত মাসিক চক্র যেহেতু বন্ধ থাকে, তাই সে বিষয়ে তাদের এক্সট্রা কেয়ারিং এর প্রয়োজন পড়ে না, এবং এই সময়ে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা যেহেতু একেবারেই কম, প্রায় নেই বললেই চলে, তাই তারা একটি নিশ্চিন্ত সময় পার করতে পারেন। যদিও আরেকটি গবেষণা বলছে যে বেশ কিছু নারীরা বলছেন যে তাদের যৌনতা এবং স্বাস্থ্যের উপর এই ঋতুচক্র বন্ধের কোনো প্রভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়নি। ডিক্লাইন ইন অ্যাট্রাকটিভনেস অ্যাপিয়ারেন্স, মেনোপজের কারণে খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, শরীরের লোমের সংখ্যা কমে যায় কিন্তু মুখে লোম বৃদ্ধি পায়, চামড়া ঢিলে ঢালা ভাব চলে আসে, বলিরেখা পড়ে, স্কিন পাতলা হয়ে যায়, স্কিন খসখসে শুকনো, এবং সেখানে বেশ কিছু অস্বস্তিকর ভাব, কোনো কোনো ক্ষেত্রে ব্রণের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। সোশ্যাল অ্যান্টাগনিজম, সামাজিক কিছু বিরূপ পরিস্থিতি যেমন ব্যক্তিকে এই ঋতুচক্রে বন্ধের প্রভাব ত্বরান্বিত করে, শিক্ষা এবং আর্থসামাজিক মর্যাদা প্রভাব আছে ঋতুচক্রে বন্ধের প্রভাবের সাথে, এটির একটি ব্যাপক প্রভাব দেখা যায়, অর্থাৎ যারা শিক্ষিত মানুষ, সমাজের উচ্চ শ্রেণীর, তারা সাধারণত মেনোপজ নিয়ে খুব বেশি হীনমন্যতায় ভোগেন না, এটিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নেন, যে কারণে তাদের মধ্যে নেগেটিভ চিন্তা চেতনা বা এই বিষয়গুলি কম থাকে। এরপর সাইকোলজিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স লাইফস্টাইল, বডি ইমেজ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অ্যান্ড রোল, কিছু কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আছে যেগুলি ব্যক্তির বা নারীদের লাইফস্টাইলে পরিবর্তন আনে এবং আন্তঃসম্পর্ক বা ভূমিকা পরিবর্তনের সাথে অ্যাডজাস্টমেন্টকে প্রভাবিত করে। সোশিও কালচারাল কিছু ফ্যাক্টরস আছে যেগুলি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির জন্য দায়ী, যে সমস্ত সমাজে এই মেনোপজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে নারীদের সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটি যেহেতু হ্রাসপ্রাপ্ত ঘটে, তখন তাদেরকে একটি বয়স্কদের কাতারে ফেলে দেওয়া বা তাদেরকে আনপ্রোডাক্টিভ হিসেবে পরিগণিত করার যদি টেন্ডেন্সি সোসাইটি বা কালচারে থাকে, সেক্ষেত্রে সেই কালচারের
নারীদের মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গ্র্যান্ড প্যারেন্টিং আমাদের ছোট শিশুদের জন্য সবচেয়ে মজার, সবচেয়ে বিশ্বাসের, সবচেয়ে আনন্দের এক উৎস এই পিতামহ বা মাতামহ, যাদেরকে আমরা দাদা দাদি, নানা নানি, ঠাকুর দাদা ঠাকুরমা, দাদু দিদা এরকম নানান নামে অভিহিত করে থাকি। এই গ্র্যান্ড প্যারেন্টস ছোট শিশুর বিকাশের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটি সোর্স। গ্র্যান্ড প্যারেন্টসরা তাদের নাতিপুতিদের জন্য সবসময় ভালোবাসার, স্নেহ, নিরাপত্তা ইত্যাদি এক সুন্দর মোহনীয় উৎস হয়ে থাকে। তো পিতামহ বা মাতামহের ভূমিকা কি, আমরা সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি। এক্ষেত্রে আমরা পিতামহ বা মাতামহের ভূমিকাকে মোটামুটি 5টি ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম ধাপ ফর্মাল রোল, সেখানে কিছু ফর্মাল বা আনুষ্ঠানিক ভূমিকা থাকে। দ্বিতীয়টি ফান সেকিং রোল, এই পর্যায়ে কিছু মজাদার বা আনন্দ উৎসের ক্রিয়াকলাপ পিতামহ মাতামহীদের করতে হয়। স্যারোগেট প্যারেন্টস রোল, অনেক ক্ষেত্রে পিতামাতার মতো দায়িত্ব পালন করতে হয়। এবং এই পিতামহ মাতামহরা হলেন পরিবারের জ্ঞানের শুদ্ধ আশ্রয়স্থল। তো আমরা এক এক করে বিস্তারিত বিষয় আলোচনা করব। দ্য ফর্মাল রোল, পিতামহ মাতামহের ভূমিকার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। কেননা এক্ষেত্রে পিতামহ মাতামহেরা নানান রকমের গাইডলাইন প্রদান করেন তাদের নাতিপুতিদের জন্য, যাতে করে তারা কিভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠবে, কিভাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, জীবনের পথে কি কি বাধা আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের গ্র্যান্ড প্যারেন্টসরা ছোট বাচ্চাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টসরা বিভিন্ন উৎসব উপলক্ষে বাচ্চাদের জন্য নানান রকমের গিফট প্রদান, তাদের জন্মদিন পালন করা, তাদেরকে বিভিন্ন উৎসবে সময় বেড়াতে নিয়ে যাওয়া ইত্যাদি কার্যকলাপ করে থাকেন। দ্য ফান সিকিং রোল, এখানে দাদু ভাই, দিদা ভাইয়ের সাথে বাচ্চাদের এক আনন্দময় অনুভূতির জন্ম দেয়। তারা নানান কৌতুকপূর্ণ আলাপচারিতা করেন, বেশ জলি মুডে থাকেন। দাদু গল্প বলেন, বাচ্চারা শোনে, আবার অনেক সময় বাচ্চাদের কাছ থেকে দাদুরাও গল্প শুনতে চান, তাদের স্কুলের গল্প, বন্ধুদের গল্প। ছোট বাচ্চা কাচ্চারা এই গ্র্যান্ড প্যারেন্টসদের বর্ণাঢ্য জীবনের গল্প শুনতে চায়। জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে কত রকমের রহস্য লুকিয়ে আছে, সমস্ত রহস্যগুলিকে এক নজরে এক ঝাপটায় চোখের সামনে খুলে দেন এই দাদা দাদিরা। সেজন্য বলা হচ্ছে
এটি অত্যন্ত আনন্দের একটি উৎসস্থল। এখানে আসলে কোনো ভয় নেই, নির্ভয়ে নিঃসংকোচে এই গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে সমস্ত বিষয় শেয়ার করা যায়। ভুল হলে তারা সহজে ক্ষমা করে দেন এবং অনেক ক্ষেত্রে পিতামাতার কড়া শাসনের হাত থেকে এই গ্র্যান্ড প্যারেন্টসরা তাদের গ্র্যান্ড কিডসদেরকে সেভ করেন। দ্য সারোগেট প্যারেন্টস রোল টেক্স ওভার দ্য কেয়ারটেকিং রোল উইথ দ্য চাইল্ড। বাচ্চাদেরকে অনেক সময় এই পিতামহ বা মাতামহদের লালন পালনের দায়িত্ব নিতে হয়। যে সমস্ত পরিবারে বাবা মা খুবই ব্যস্ত থাকে, কর্মব্যস্ত থাকেন, বাচ্চাদের দেখাশোনা করার হয়তো অত সময় পান না, ঠিক তখন পিতামাতার ভূমিকায় দায়িত্ব পালন করেন এই পিতামহ বা মাতামহেরা। আবার অনেক সময় দেখা যায় যে মেয়ের মৃত্যুতে তার সন্তানের দায়িত্ব নিতে দেখা যায় গ্র্যান্ড প্যারেন্টসদের, এবং নিজের সন্তানের মতো করে তাদের ছোট বাচ্চাদের লালন পালনের সমস্ত দায়ভার, সমস্ত আর্থিক খরচ সব কিছু তারা বহন করেন। অর্থাৎ এক্ষেত্রে সন্তানের জন্মগত পিতা না হওয়া সত্ত্বেও একজন পিতার যে ভূমিকা বা একজন মাতার যে ভূমিকা, সেই ভূমিকায় আমরা গ্র্যান্ড প্যারেন্টসদেরকে দেখতে পাই। রিজার্ভিয়ার অফ ফ্যামিলি উইজডম রোল, এটাকে বলা হচ্ছে যে পরিবারের জ্ঞানের ভান্ডার এই গ্র্যান্ড প্যারেন্টসরা। অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টসরা যে জীবন অতিবাহিত করে এসেছেন, যে সময় পার করে এসেছেন, সেই সময়ের স্মৃতি, সেই সময়ের শিক্ষণীয় বিষয়, সেই সময়ের সমাজের অবস্থা, সেই সময়কার চ্যালেঞ্জগুলো, সমস্ত বিষয়ে নাতিপুতিদেরকে তিনি ব্যাখ্যা করতে পারেন, উপদেশ দিতে পারেন, এবং যে কোনো জটিল সমস্যায় কিভাবে ধৈর্য ধারণ করে উক্ত সমস্যা সমাধান করতে হয়, সেই সমস্ত বিষয় নিয়ে গ্র্যান্ড প্যারেন্টসরা ছোট ছোট বাচ্চাদের দিক নির্দেশনা প্রদান করে থাকেন। এক্ষেত্রে ছোট ছোট গল্পের ছলে বা কৌতুকের ছলে অনেক বড় শিক্ষণীয় বিষয় ছোট বাচ্চারা গ্র্যান্ড প্যারেন্টসদের কাছ থেকে শিখতে পারে, জানতে পারেন। ছোট বাচ্চাদের কৌতূহল নানা বিষয়ে থাকে, তারা প্রশ্ন করে, জানতে চায়, বুঝতে চায় পৃথিবী সম্পর্কে, তাদের প্রশ্নের কোনো শেষ নেই। অনেক সময় বাবা মারা বাচ্চাদের অতিরিক্ত কৌতূহলের কারণে বা প্রশ্নের কারণে বিরক্তি প্রকাশ করেন। সেক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টসরা কখনোই বিরক্তি প্রকাশ করেন না, কারণ গ্র্যান্ড প্যারেন্টসদের যেহেতু হাতে অনেক সময় থাকে, অবসর জীবনযাপনে প্রায় সবাই অভ্যস্ত হয়ে যান, তখন এই ছোট বাচ্চারা তাদের সঙ্গী হয়ে যায়। গ্র্যান্ড প্যারেন্টসরাও নিজের ফিলিংসগুলো ছোট বাচ্চাদের সাথে শেয়ার করতে থাকেন, এবং ছোট বাচ্চাদের যত রকমের কিউরিসিটি আছে বিভিন্ন বিষয়ে, সমস্ত কৌতূহল, সমস্ত প্রশ্নের উত্তর সবই যেন এই গল্পের দাদুর কাছেই আছে। সুতরাং
সেই অর্থে এটিকে বলা হচ্ছে যে জ্ঞানের ভান্ডার, অর্থাৎ পারিবারিক জ্ঞান ভান্ডার হলো পরিবারের বয়োজ্যেষ্ঠতম ব্যক্তি, যিনি দাদা দাদি বা নানা নানির ভূমিকায় এই সমাজে অভিযোজন করেন। দ্য ডিস্ট্যান্ট ফিগার রোল। ডিস্ট্যান্ট ফিগার রোল বলছে যে এই দাদা দাদিরা বা নানা নানিরা সন্ততিদের থেকে, ছোট বাচ্চাদের থেকে দূরবর্তী অবস্থানে বসবাস করেন এবং দূরবর্তী অবস্থানে বাস করার কারণে প্রতিদিন তাদের সাথে দেখা হয় না। অনেক সময় বাচ্চারা বাবা মার সাথে হয়তো বাবা মায়ের কর্মক্ষেত্রে কাছাকাছি জায়গায় অবস্থান করে, সে কারণে নিয়মিত যোগাযোগ বা দেখা হয় না। সেক্ষেত্রে অনেক দূর থেকে হয়তো গ্র্যান্ড প্যারেন্টসরা মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে বাড়িতে আসেন এবং যে কয়দিন অবস্থান করেন সে কয়দিন বাচ্চাদেরকে মাতিয়ে রাখেন আনন্দে। ওয়ার্ক, জেনারেটিভিস্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। কাজ, উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা। মানুষের জীবন যেহেতু কর্মমুখর, সেই কর্মমুখর জীবনে মানুষ যা কিছু করে ইতিবাচকভাবে, সেই কর্মের ফলকে আমরা বলছি উৎপাদনশীলতা। এবং কাজ আর উৎপাদনশীলতার সাথে সৃজনশীলতার এক গভীর সম্পর্ক বিদ্যমান। আমরা সেই বিষয়গুলি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। ওয়ার্ক, জেনারেটিভিস্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। প্রথমত আমরা আগে কাজ কি সেটি জেনে নিই। যা কিছু ব্যক্তির পেশাগত জীবনের সাথে জড়িত, অর্থাৎ পেশাগত চাহিদা অনুযায়ী যা কিছু ব্যক্তিকে করতে হয়, জীবন ধারণের জন্য যেগুলি অপরিহার্য, সেই ধরনের ক্রিয়াকলাপগুলিকে আমরা বলছি যে কাজ। আর উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা ব্যক্তির জীবনের এক সক্রিয় অবস্থা, যেখানে ব্যক্তি নিজের কর্ম দ্বারা, নিজের শ্রম দ্বারা এই পৃথিবীকে ঐশ্বর্য দান করে থাকেন। যেমন একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর শ্রম দিয়ে আমাদের জন্য খাবার উৎপাদন করছেন। এই কৃষক যদি কাজ না করতেন, শ্রম না দিতেন, তাহলে আমরা যারা ভিন্ন পেশার মানুষ, আমাদের জীবন ধারণ তাহলে কিভাবে সম্ভব হতো? তাহলে কৃষি কাজটা ওনার জন্য কাজ, আর কৃষি কাজ করে উনি যেটি উৎপাদন করছেন, যে প্রোডাক্টটি তিনি দিচ্ছেন, সেটিকে সেটির উপর নির্ভর করতে হয় আবার অন্য আরেকটি শ্রেণী পেশার মানুষকে। আবার কৃষকও অন্য শ্রেণী পেশার মানুষের কাছে দায়বদ্ধ। অন্য পেশার মানুষ তারাও কাজ করেন এবং সেখানে হয়তো ভিন্ন ভিন্ন রকমের প্রোডাক্ট সেই কর্মস্থল থেকে উৎপাদিত হয়। এখন এরপরে আসবে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, অর্থাৎ শুধু কাজ করলে বা কোনো কিছু উৎপাদন করলে সেটি যে সমাদৃত হবে এমনটি নয়।
কাজের সাথে যদি সৃজনশীলতার সংমিশ্রণ থাকে, সেক্ষেত্রে যে উৎপাদন আসবে বা যে প্রোডাক্টটি আসবে কাজের কারণে, সেটি আরো বেশি সোশ্যাল অ্যাকসেপ্টেন্সি পাবে। যেমন একজন কৃষক, তিনি মাঠে কাজ করছেন, ফসল ফলিয়েছেন, কিন্তু ফসলের মান অতটা ভালো নয়। তাহলে তিনি কষ্ট করলেন ঠিকই, কিন্তু উৎপাদনশীলতার হার বা উৎপাদনশীলতার মান এক্ষেত্রে কিন্তু নিম্নতর হয়ে গেল। আবার ঠিক আরেকজন কৃষক ভালো করে জমি চাষ দিয়ে, বীজতলা প্রস্তুত করে, মাটিতে যথোপযুক্ত পরিমাণে সার দিয়ে, পানি সেচ দিয়ে, নিয়মিত গাছের যত্ন নিয়ে যে ফসল ফলাবেন, সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষের মঙ্গলে আসবে। সেই কারণে বলা হচ্ছে যে এই সৃজনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একই কাজ মানুষ ভিন্ন ভিন্নভাবে করে, এক একজনের সৃষ্টিশীলতা দিয়ে, এবং দেখা যাচ্ছে যে ফল ভিন্ন রকম আসে। তোমরা যখন ক্লাসে থাকো তখন দেখবে এক একজন শিক্ষক একই বিষয় ভিন্ন ভিন্নভাবে তোমাদেরকে ব্যাখ্যা করেন। এক একজনের বোঝানোর স্টাইল, এক একজনের উপস্থাপন সক্ষমতা এক এক রকমের হয়। একই ক্লাস বিভিন্ন শিক্ষক যদি নেন, তাহলে বিভিন্ন রকম ভাবে তোমাদের সামনে এটি উপস্থাপিত হবে। এর মধ্য থেকে কোনোটি হয়তো তোমাদের কাছে খুব বেশি ভালো লাগতে পারে, কোনোটি তোমাদের বিরক্তিক উদ্রেক ঘটাতে পারে। এখন আমরা আসবো ওয়ার্ক জেনারেটিভিস্ট অ্যান্ড আর্লি রিটায়ারমেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ নির্ধারিত সময়ের আগে চাকরি থেকে বা কাজ থেকে অব্যাহতি নেন, বিভিন্ন কারণে নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো শারীরিক জটিলতা থাকতে পারে, বা তিনি হয়তো এই কাজটি করে আর আগ্রহ পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন না, সেখানে হয়তো তার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা এক্সপ্রেস করার মতো যথেষ্ট স্কোপ নেই, অথবা পারিবারিক কারণে হয়তো বাধ্যতামূলকভাবে অনেক সময় কাজ থেকে অবসর নিতে হয়। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করি যে এই আর্লি রিটায়ারমেন্টের যখন একজন ব্যক্তি চলে যান তার কর্মস্থল ছেড়ে, তখন কিন্তু এই মানুষটি নানাবিধ সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে আর্থিক উপযোজনের বিষয়টি, সামাজিকভাবে তিনি একাকিত্ব অনুভব করতে পারেন, এবং সবচেয়ে বড় ব্যাপার, হীনমন্যতা বোধের সৃষ্টি হতে পারে যে আমি কেন এত তাড়াতাড়ি কাজটি ছেড়ে দিলাম, আমার তো পৃথিবীকে আরো অনেক কিছু দেওয়ার ছিল, আমার সেই সক্ষমতা ছিল, আমি আরো অনেক কিছু দিতে পারতাম। তো সেই পরিস্থিতিটা থেকে হঠাৎ করে নিজেকে উইথড্র করে নেওয়াটা খুব কঠিন। এক্ষেত্রে এমন হয় যে এই আর্লি রিটায়ারমেন্টকে তখন মানুষ অন্য উৎপাদনশীলতার দিকে নিয়ে যায়, অর্থাৎ নিয়মিত রুটিন ওয়ার্কের চেয়ে তখন বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড, বিভিন্ন স্বেচ্ছাশ্রম ভিত্তিক কাজ, চ্যারিটি, বিভিন্ন উন্নয়নমূলক সভা সমিতিতে যোগদান করা, সেখানকার বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করতে তারা ভালোবাসেন, এবং এভাবে তাদের আর্লি রিটায়ারমেন্টের যে সময়টি, সেটি অন্যভাবে বা সৃজনশীলভাবে তারা কাটাতে পছন্দ করেন। এখন আমরা আসবো ওয়ার্ক অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। কাজের সাথে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পর্কের
কিন্তু একটি ওতপ্রোত ভাব জড়িত আছে। অর্থাৎ যারা বুদ্ধিমান তাদের কর্মকৌশল একরকম, যারা কম বুদ্ধি সম্পন্ন তাদের কর্মকৌশল অন্যরকম হয়। বুদ্ধিমান ব্যক্তি স্বল্প সময়ে স্বল্প শ্রম দিয়ে সুকৌশলে অনেক কঠিন কাজ সাবলীলভাবে করে ফেলতে পারেন। আবার ঠিক একই কাজ যাদের একটু বুদ্ধি কম তাদের করার জন্য অধিক সময় অধিক শ্রম লাগবে, এবং সেক্ষেত্রে কম বুদ্ধি সম্পন্ন মানুষরা সাধারণত সৃজনশীল হন না। বেশি বুদ্ধিমান সম্পন্ন মানুষদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বেশি দেখা যায়। সে কারণে সবার পক্ষে শিল্পী হওয়া যায় না। শিল্পী হতে গেলে নিজের মধ্যে সৃজনশীলতা থাকতে হয়, ইমাজিনেশন থাকতে হয়, ব্যাপক ভাবে এই পৃথিবীকে বোঝার ক্ষমতা রাখতে হয়। তো সে কারণে বলা হচ্ছে যে আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশের সাথে কাজের একটি ব্যাপক সম্পর্ক আছে। আবার কাজের মাধ্যমেও আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়। অর্থাৎ কাজ করতে গিয়ে অনেক সময় আমরা নতুন নতুন বিষয় শিখি, নতুন নতুন কৌশল আয়ত্ত করি। ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং এর মাধ্যমে এগুলো হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা ঠিক যে প্ল্যান অনুযায়ী কাজটি করতে চাচ্ছি সেই প্ল্যান অনুযায়ী হলো না। তো না হওয়ার পিছনে কি কারণ থাকে, সেই কারণগুলিকে অনুসন্ধান করে নতুন কৌশল আবিষ্কার করা এবং পরবর্তীতে সেই কৌশলকে কাজে লাগিয়ে ভিন্ন মাত্রার কিছু উৎপাদন করা, সৃজনশীলতাকে প্রকাশের ক্ষেত্রে এই কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের সহযোগিতা করে থাকে। এরপরে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে কগনিটিভ ডেভেলপমেন্ট এটি কিন্তু একটি দীর্ঘ প্রচেষ্টার ফসল। এটির সাথে যেমন বংশগতির একটি ভালো সম্পর্ক রয়েছে, তেমনি আবার এটির সাথে আমাদের কার্যক্রম, আমাদের প্রচেষ্টা, আমাদের কর্মের একটি ভালো সুসম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে চিন্তা না করে কাজ শুরু করি সেটিও যেমন ভালো হবে না, আবার কাজ করতে গিয়ে যদি আমরা যথাযথ নিয়ম না মানি, নিয়ম বহির্ভূতভাবে অমূলকভাবে আমরা যদি কেয়ারলেসলি কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে এবং সেটি ব্যক্তির জীবনকে বিষিয়ে তুলতে পারে। ক্রিয়েটিভিটি অ্যান্ড এজ, বয়সের সাথে সৃজনশীলতার কি সম্পর্ক? বয়সের সাথে সৃজনশীলতার সম্পর্ক অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ একেবারে ছোট অবস্থা থেকে একটি শিশুর মধ্যে সৃজনশীলতার জন্ম নিতে পারে এবং সেই সৃজনশীলতা বয়স বাড়ার সাথে সাথে আস্তে 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 বৃদ্ধি পেতে পারে। ছোট শিশুদের সৃজনশীল হওয়ার সম্ভাবনা বা সৃজনশীল হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। বিশেষ করে বাল্যকাল থেকে তারুণ্যের সময় পর্যন্ত সৃজনশীল হওয়ার সম্ভাবনা, সৃজনশীলতাকে চর্চা করার সুযোগ, সৃজনশীলতাকে লালন করার প্রচেষ্টা অনেক বেশি দেখা যায়। কিন্তু একটি নির্দিষ্ট বয়স অতিক্রম করে যাওয়ার পর, বিশেষ করে যখন মধ্য বয়সের শেষ পর্যায়ে থাকে বা বার্ধক্যে ব্যক্তি উপনীত হয়, তখন আর সৃজনশীল চিন্তা ভাবনা করা বা সেরকম সৃজনশীল কাজ করা সুযোগ কমে আসে। যেহেতু এই সময়ে বেশ কিছু শারীরিক, মানসিক, আর্থিক বাধা থাকে। এই নানাবিধ বাধার কারণে সৃজনশীলতা বিকাশ এই বৃদ্ধ বয়সে এসে আর চালিয়ে রাখা সম্ভব হয় না।
তবে অনেক বৃদ্ধ মানুষদের কাজ দেখে ইয়াং মানুষেরা আরো বেশি সৃজনশীল হওয়ার অনুপ্রেরণা পেতে পারেন। তাদের অনুপ্রেরণায় নতুন নতুন ক্ষেত্র যোগ করার কাজ তরুণীরা করতে পারেন। তাই বলা হচ্ছে যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাথে বয়স ওতপ্রোতভাবে জড়িত। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাথে কাজের উৎপাদনশীলতা জড়িত। ক্রিয়েটিভিটির সাথে কাজের সাথে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট জড়িত। যারা যত বেশি বুদ্ধিমান তারা তত বেশি ক্রিয়েটিভ, যাদের বুদ্ধি যত কম তারা তত কম ক্রিয়েটিভ। এবং এই সমস্ত মানুষেরা সাধারণত কিছু শারীরিক শ্রম যেখানে দেওয়া যায় বা কিছু সহজ কাজ যেগুলিতে উচ্চ চিন্তার প্রয়োজন হয় না, সেই ধরনের কাজগুলো বেছে নেন। আর বুদ্ধিমানেরা যেখানে কায়িক শ্রম কম বরং মেধা কাজে লাগিয়ে নিজের কেরিয়ারকে উন্নত করা যায়, পৃথিবীকে ভালো কিছু দেওয়া যায়, নিজের সৃজনশীলতাকে প্রকাশ করা যায়, সেরকম পেশা বেছে নেন। এখন আমরা আজকের ক্লাস থেকে বেশ কিছু নমুনা প্রশ্ন একটু দেখে নেব। আমরা অতি সংক্ষিপ্ত বিভাগে দেখতে পাচ্ছি মেনোপজ কি, মেনোপজের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এবং সংক্ষিপ্ত প্রশ্ন পিতামহ মাতামহের ভূমিকা বর্ণনা করো। গ বিভাগে একটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি নারীদের ব্যক্তিত্ব বিকাশে ঋতুস্রাব বন্ধের প্রভাব আলোচনা করো। আজকের ক্লাসটি তৈরি করতে গিয়ে আমি হারলক এর ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ এই বইটি ফলো করেছি। পাশাপাশি আমিনুল হক স্যারের বিকাশ মনোবিজ্ঞান এবং আবুল বাশার তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান 2 এই দুটি বইও আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে। আমি এই লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি এই বইগুলি তোমাদেরকেও অনেক বিষয়ে জানতে সহযোগিতা করবে। এই ক্লাসের শেষে তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে পড়বে, তাহলে এই ক্লাস থেকে বিভিন্ন বিষয় আমি সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি, সেগুলি আরো বিস্তারিতভাবে জানতে পারবে তোমার টেক্সট বুক থেকে। তাহলে ধারণাটি পরিষ্কার হয়ে যাবে এবং আশা করি যে এই ক্লাসের ফলপ্রসূতা তখন তুমি উপভোগ করতে পারবে। ক্লাস আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাস শেষ করার পূর্বে আমরা ভিক্টর হুগো একটি বিখ্যাত উক্তি দিয়ে বিদায় নেব। তিনি বলছেন, দেয়ার আর ফাদার্স হু ডু নট লাভ দেয়ার চিলড্রেন, দেয়ার ইজ নো গ্র্যান্ডফাদার হু ডাজ নট অ্যাডোর হিজ গ্র্যান্ডসন। ভিক্টর হুগো বলছেন যে পৃথিবীতে হয়তো অনেক বাবা আছেন যিনি তার সন্তানকে ভালো নাও বাসতে পারেন, কিন্তু পৃথিবীতে এমন কোনো গ্র্যান্ডফাদার নেই যিনি তার নাতিপুতিদেরকে ভালোবাসেন না। আমরা যেন আমাদের এই সিনিয়র সিটিজেনদের দিকে নজর রাখি, তাদের জীবনটা যাতে আরেকটু সহজ সাবলীল হয়, তারা যেন সে জীবনটা নাতিপুতিদের সাথে আনন্দে কাটাতে পারেন। আমরা যেন তাদেরকে কোনো বৃদ্ধাশ্রমে ঠেলে না দেই, পরিবারের সাথে যেন তিনি থাকতে পারেন, সেই শুভকামনা জানিয়ে সেই প্রচেষ্টা সবার মধ্যে থাকুক, প্রত্যেকের মধ্যে সেই বোধোদয় হোক, এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।